হচ্ছে, কোন সময় 2022 সাল চলছে, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কৃষকদের মাসিক গড়াই কত হয়েছে। বারবার মাননীয় মন্ত্রী মহাশয় খুব মিষ্টি কথা বলে শুধু কৃষকদের গড়াই বেড়েছে, 2 ডবল বেড়েছে, 3 ডবল বেড়েছে, এই ধরনের তথ্য দিয়েছে, কিন্তু ফিগারে কত, সংখ্যায় কত, কত হাজার টাকা ইনকাম করছে সে তথ্য কিন্তু আইনসভার একজন সদস্যকে দিতে পারত, তিনি দেয়নি মন্ত্রী। ভাবতে পেরেছে? তারপরে আমি দেখলাম যদি তৃণমূল দিতে বাধ্য না হয়, রাজ্যের মন্ত্রী যদি দিতে না চায়, আমাকে তো চুপ করে বসে থাকলে হবে না, কারণ আমি যেখানকার বিধায়ক সেখানকার 80% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তাদের রুটি রুটির কথা ভেবে, তাদের জীবন চরিত্রের কথা ভেবে, তাদের এই আওয়াজ তোলার জন্য আমি স্টাডি করতে লাগলাম, আমি দেখতে লাগলাম। তথ্য ঘাটতে ঘাটতে ভারত সরকারের নেওয়া একটা তথ্য অনুযায়ী দেখলাম পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করে। 2021 সালের তথ্য। আমি তো অবাক হয়ে গেলাম, এদের জীবন যেমন কিভাবে হয়। আর একটু খুঁজতে ইচ্ছে গেল, যদি 7,000 টাকা মাস গেলে আমাদের রাজ্যের ইনকাম করে কৃষকরা, তাহলে অন্যান্য রাজ্যে ভাবছিলাম 8,000 ইনকাম করবে, 9,000 ইনকাম করবে, 10,000 ইনকাম করবে। আমি একটু খুঁজতে লাগলাম, এগুলো আমার খুব ভালো লাগে, একটু দেখার চেষ্টা করি। আমি না পারলে যারা আছেন শিক্ষিত মানুষজন, তাদের পরামর্শ নিই, তাদের সহযোগিতা নিই। তো আমি খুঁজতে খুঁজতে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। হরিয়ানা রাজ্যের ডিটেলসটা দেখলাম, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ডিটেলসটা দেখলাম, এবং আপনারা শুনলে অবাক হলেন, কাশ্মীরের ডিটেলসটা দেখলাম, পাঞ্জাবের ডিটেলসটা দেখলাম, অবাক হয়ে গেলাম। কারণ মাস গেলে 22,000 ইনকাম পরিবার পিছু, কৃষকদের পুরো কৃষকদের মাস গেলে 18,000 টাকা ইনকাম, কোন রাজ্যের কৃষকদের মাস গেলে 15,000 ইনকাম। আমার আরো দেখতে ইচ্ছে করলো, আর সব থেকে টপ ইনকাম রাজ্য আছে। দেখতে দেখতে দেখলাম মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্যতে মাত্র 304 হেক্টর কৃষি জমি আছে। সেখানকার কৃষকগুলো মাসের শেষে বা মাস গেলে গড় মাসিক আয় তাদের পরিবার পিছু 29 থেকে 30,000 টাকা। আমার দেখে তো মাথা ঘুরে গেল। মাত্র 304 হেক্টর জমি আছে মেঘালয়তে। আর আমি যখন দেখেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে 88 লক্ষ হেক্টর জমি, তাহলে আমাদের এত কৃষকদের গড়াই কমছে কেন? এই সমস্যা সমাধানের জন্য রাজ্যের আইনসভার মধ্যে যখন কৃষকদের নিয়ে কোনো আলোচনা হয়, কোন ডিবেটে অংশগ্রহণ করে বারবার সুপরামর্শ দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের পরামর্শ সেই অর্থে কর্ণপাত করেনি। তাই আমরা ভাবছি বসে থাকলে হবে না, আমাদের মধ্যে থেকে এই বারাসাত থেকে দেশের আইনসভার মধ্যে আমাকে পাঠাতে হবে, রাজ্যের আইনসভার মধ্যে থেকে চিৎকার করবে, দেশের আইনসভার মধ্যে চিৎকার করবে, আর মাঠে ময়দানে আমাদের সরকার আমাদের রাজ্যে এসে এই দেবঙ্গাতে এই আপনার শাসনের বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গায় কৃষি প্রধান এলাকা আছে, ওখানকার কৃষকদেরকে নিয়েও আমরা মাঠে ময়দানে আন্দোলন করব। দেখবো রাজ্য সরকার, দেখবো কেন্দ্র সরকার কতদিন আমাদের রাজ্যের কৃষকদেরকে উপেক্ষা করে চলে। আমার লোক পাঠাতে হবে তো, আমার লোক না পাঠালে আমার দুঃখের কথা বলার জন্য তো কাকে আছে দেশে? প্রায় 140 কোটির উপরে মানুষ আছে। এই বারাসাত লোকসভার মধ্যে 16 লক্ষের অধিক মানুষ আছে, ভোটার বলছি, মানুষ অনেক আছে। যদি 16 লক্ষের অধিক ভোটার সবাই পার্লামেন্টে গিয়ে বলে, শাসনের লোক পার্লামেন্টে গিয়ে বলে আমার এই সমস্যা, মধ্যমগ্রাম শহরের মানুষজন পানীয় জলের সমস্যা, ড্রেনেজের সমস্যা, এর যা সমস্যা আছে সবাই যদি বলে, আমাদের বড় এনার্জি থাকলেও জিনিস গণিয়ে তার এনার্জি থাকবে। স্বাভাবিকভাবে 10 লক্ষের লিমিটেশন ছিল, বাড়তে 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 কোনো জায়গায় 18 লক্ষ হয়েছে, কোনো জায়গায় 17 লক্ষ, কোনো জায়গায় 14 লক্ষ মানুষের। এই 140 কোটি মানুষের মধ্যে আমরা 543 জনকে পাঠাই পার্লামেন্টের মধ্যে। কারণটা কি? এনারা আইন তৈরি করবে বা কোন আইন তৈরি আছে সেটাকে সংশোধন করবে। কাদের জন্য সংশোধন হবে বা কাদের জন্য আইন হবে? কোন আদানি আম্বানিদের জন্য নয়, কোন গোয়েন্দাদের জন্য নয়, এক কথায় কোন কর্পোরেটদের জন্য আইন তৈরি বা সংশোধন নয়। যারা ভোট দিয়ে চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, যদিও প্রধানমন্ত্রী কবে চায়ের দোকান কোথায় তার হাতের চা কে খেয়েছে, পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে একটা, যে আমরা এখনো খুঁজে পেলাম
দেখলাম না তাকে, কাকে তিনি চা খাইয়েছেন বা তার চা কে খেয়েছে, তা ওই বিষয়ে যাচ্ছি না। জনগণের